সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। এই সময় খুব শোনা যাচ্ছে একটি রোগের নাম চিকুনগুনিয়া। জ্বর হলেই অনেকে আতঙ্কিত হচ্ছেন, চিকুনগুনিয়া নয় তো? তাই আমাদের আজকের বিষয় চিকুনগুনিয়া, জ্বর নিয়ে আতঙ্ক নয়। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কানিজ মাওলা, কনসালটেন্ট মেডিসিন বিভাগ, ইউনাইটেড হসপিটাল ঢাকা, এবং অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম, মেডিসিন বিভাগ, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় হচ্ছে চিকুনগুনিয়া জ্বর। এখন তো অনেক দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, এই জন্য অনেক ধরনের জ্বরই হচ্ছে, এর মধ্যে চিকুনগুনিয়া জ্বর হচ্ছে। ম্যাডাম, প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে এই সময়টাতে কি কি ধরনের জ্বর দেখা যায়? ধন্যবাদ তোমাকে। তুমি তো বলেছো চিকুনগুনিয়া নিয়ে এখন আতঙ্ক। আসলে চিকুনগুনিয়া খুব বেশি হচ্ছে, সেই সঙ্গে কিন্তু ডেঙ্গুও হচ্ছে, ভাইরাল ফিভার যেটা বলি আমরা, হেপাটাইটিস, সেটাও হচ্ছে। আর এর সঙ্গে আমাদের ভুলে গেলে চলবে না যে টাইফয়েড বা নিউমোনিয়া, সেই জিনিসগুলোও কিন্তু আছে। এই ধরনের আছে, সবচেয়ে বেশি হচ্ছে চিকুনগুনিয়া আর ডেঙ্গু, সাথে ডেঙ্গু দেখা যাচ্ছে। স্যার, আমি আপনার কাছে আসতে যাচ্ছি যে ম্যাডাম বলেন চিকুনগুনিয়া আমাদের দেশের জন্য খুব নতুন একটা জ্বর। এটা আমরা শুনতে পাচ্ছি গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে, খুব নতুন। তো এই চিকুনগুনিয়াটা মানে আসলে কোথা থেকে এসেছে, এই ব্যাপারে মানে ইতিহাসটা কি, এই ব্যাপারে প্রতি কিছু বলবেন? দেখেন, ধন্যবাদ আপনাকে। চিকুনগুনিয়া এটা তো নামটা আমাদের দেশীয় নাম না। জি, এটা প্রায় 50 সালের দিকে, মানে 52-53 সালের দিকে প্রথম তানজানিয়াতে এই অসুখটা জানা যায়। তানজানিয়াতে চিকুনগুনিয়া, ওদের ওই লোকাল ভাষায় এইটার অর্থ হচ্ছে ব্যথায় মানে সামনের দিকে বাঁকিয়ে যাওয়া বা খোড়া হয়ে যাওয়া, এই টাইপের। তো ওই নামটাই সারা পৃথিবীতে এখন চিকুনগুনিয়া নামে পরিচিত। আমাদের দেশে আমরা মূলত এই রোগ 2008 সালে রাজশাহীতে প্রথম আমরা একটা স্পোরাডিক কিছু অল্প কেস শনাক্ত হয়। পরে 9 সালে পাবনাতে, 11 এবং 12 সালে ঢাকার আশেপাশে, আপনার ঢাকা থেকে 100 কিলোমিটারের মধ্যেই। তখন কিন্তু আমরা এগুলো কেস রিপোর্ট বা জানিয়েছি, আমরা এটা নিয়ে আতঙ্কিত কখনোই ছিলাম না। বরং 2000 সাল থেকে আমরা ডেঙ্গু নিয়ে অনেক বেশি সন্ত্রস্ত ছিলাম এবং সে সময় কিছু মানুষ মারা গিয়েছে। কিন্তু তারপর চিকুনগুনিয়া এইবার যে আমরা দেখতে পাচ্ছি, এইবার কিন্তু আবার ডেঙ্গুর প্রকোপ একদম নাই বললেই চলে। এর পিছনে আমি একটা কারণ বলে রাখতে চাই দর্শক শ্রোতাদের জন্য, সেটা হচ্ছে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একই মশা দ্বারা বাহিত। এই কারণে কি কারণ আমি জানি না, তবে আমার কাছে, আমি একজন যেহেতু ক্লিনিশিয়ান, আমি চিকিৎসক, আমার কাছে মনে হয় যে এর জন্য জানার প্রয়োজন আছে যে এইবার যে চিকুনগুনিয়ার আমি বলবো আউটব্রেক, এবং এটা এত বেশি, সরকারি ডেফিনেশনে কি বলবেন আমি জানি না, কিন্তু ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ চিকুনগুনিয়া আক্রান্ত। আমরা প্রতিদিন চেম্বারে, ম্যাডাম উনিও একজন প্র্যাকটিশনার, উনিও আমার সাথে একমত হবেন যে আমরা চেম্বারে প্রতিদিন যা রোগী দেখি তার 25% হচ্ছে চিকুনগুনিয়া। এই জিনিসটা আমরা মনে করতে পারি ডেঙ্গুর সময় ঠিক এরকম হয়েছিল। জ্বর হলেই মানুষে মনে করতো যে জ্বর হচ্ছে, 2000 সালে 2002 সালে হয়েছিল। তো এখন কিন্তু জ্বর হলেই চিকুনগুনিয়া সবার মাথায় আসে এবং চলে আসে, যে এটা যেহেতু মহামারী আকারেই হচ্ছে। আপনি তাহলে খুব সহজভাবে ভাষায় আমাদেরকে বলবেন যে চিকুনগুনিয়ার লক্ষণ, উপসর্গ দেখে আপনারা কি দেখে বুঝছেন যে এই পেশেন্টটা চিকুনগুনিয়া হচ্ছে? চিকুনগুনিয়া জ্বর তোমরা বলছি, প্রথম লক্ষণ হচ্ছে জ্বর, হঠাৎ করে অনেক জ্বর উঠে যায়, 103-4 ডিগ্রি ফারেনহাইট জ্বর উঠে, এবং তার সঙ্গে জয়েন্ট পেন, গিরায় গিরায় ব্যথা হয়। তো চিকুনগুনিয়া তুমি যেটা বললে যে লক্ষণ, এটা কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট ফেজ, একটা সাব অ্যাকিউট ফেজ, একটা ক্রনিক ফেজ। অ্যাকিউট ফেজটা হচ্ছে যে মশার কামড়ের 5-6 দিনের মধ্যে একটা যে কনভালসেন্ট পিরিয়ডটা পার হয়ে এটা শুরু হয়, এবং
তীব্র জ্বর ব্যথা এটা নিয়ে আসে, র্যাশ উঠে ৩-৪ দিনের মধ্যে, ১২-১৩ দিন বা ২ সপ্তাহ পর্যন্ত এটা লাস্ট করে। তো এই জ্বরটা যখনই শুরু হয় লোকজন এসে যায়। এর সঙ্গে আনুষঙ্গিক আরো থাকতে পারে, ম্যাডাম আমরা আপনার প্রশ্নে আসছি দর্শক ফোন নিয়ে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ইসরাত বলছি জামালপুর থেকে। জি, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটি হচ্ছে, যদি মানে চিকনগুনিয়া হয়, তাহলে আমরা চিকনগুনিয়া হলে ব্যথা যে করে, এই ব্যথা থেকে মানে কিভাবে আমাদের মানে ভালো হবে, বা কি পরিত্রাণের উপায়টা কি? এটা তো অনেক দিন যাবত ব্যথাটা সম্ভবত জি, দর্শক আপনার এই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে উনি বলছেন ব্যথা হলে যে ব্যথাটা হচ্ছে, আমরা আসছি সেই প্রশ্নে, মানে আমি ছিলাম হচ্ছে লক্ষণ উপসর্গতে। আমি ওইটার কথাতেই বলছি যে যদি অ্যাকিউট স্টেজ থাকে তখন কিন্তু ব্যথা যেটা বলছেন উনি, তখন প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া আর কোনো কিছুই আমরা অ্যাডভোকেট করব না। শুধু এটাই খেতে হবে, একটু করে পানি বেশি খেতে হবে, রেস্ট নিতে হবে, তার সঙ্গে যদি গরম শেক নিতে পারেন সেটা তো ভালো হয়। অনেকে কোল্ড স্পঞ্জিং করলে ভালো ফিল করেন, সেটাও করতে পারেন। আর এরপরে যে অ্যাকিউট ফেজটা পার হয়ে গেলে সাব অ্যাকিউট ফেজে তখন যেসব যে অন্য পেন কিলার যেগুলো আছে, যেগুলো মানে এনএসআইডিস বলি, যে একটা স্ট্রং পেন কিলার, সেগুলো ইউজ করা যেতে পারে এবং সেগুলো দিয়ে ব্যথা কমাতে হবে। মানে আমরা এটা তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই পেন কিলারগুলো নিতে হবে। আর নরমালি আমরা প্যারাসিটামল তো আমার নিজের খেতে হবে। যে স্যার এই যে বলছে যে জয়েন্ট পেন, তো অনেকেই দেখা যাচ্ছে যে জ্বর ভালো হয়ে গেছে, জয়েন্ট পেনটা রয়ে যাচ্ছে, ব্যথাটা রয়ে যাচ্ছে, এই জয়েন্ট পেনটা কতদিন থাকতে পারে? সেটা ম্যাডামের কথার সূত্র ধরে আমি এটা ওই জায়গাতে আসি। জ্বর ভালো হয়ে যাবে সর্বোচ্চ ১ সপ্তাহ, আমরা ম্যাক্সিমাম আমাদের অবজারভেশন হচ্ছে ৪ থেকে ৫ দিন, অনেকের ৩ দিনেও জ্বর ভালো হয়ে যায়। জ্বরের খুব দ্রুত অনেক ১০৪-৫ পর্যন্ত জ্বর উঠে যায়। রোগী ওই ২-৩ দিন তার ডিহাইড্রেশন হয়ে যায়, এত বেশি জ্বর, শরীর থেকে পানি বেরিয়ে যাওয়া। জ্বর ভালো হয়ে যাওয়ার পরে সবার যে র্যাশ বেরোবে তা কিন্তু নয়। আমি স্টাডির কথা বলছি, বাইরের স্টাডি, আর আমরা এবারে আমাদের অনেকগুলো স্টাডি চলছে। আমরা যেহেতু এই নতুন রোগের সঙ্গে আমাদের আগামী বছর বা এর পরে আমরা কিভাবে হ্যান্ডেল করবো সেজন্য আমরা ডাটা কালেকশন করছি। ধরেন প্রায় 50%-এর র্যাশ হয়, 50% র্যাশ হয় না। এটা আমি একটা মানে মোটা দাগে বললাম আর কি, মানে আগের থেকে ওইভাবেই হয়ে আছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যথাটা দীর্ঘদিন ধরে থাকতে পারে। ওই অ্যাকিউট ফেজের ব্যথা যা, তা সাব অ্যাকিউটে অর্থাৎ ৩ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত, এটাকে আমরা সাব অ্যাকিউট বলি। এখানেও তখন দেখা যায় যে শুধু পেইন কিলার দিয়ে তার ব্যথা যাবে না, তখন ৩ সপ্তাহ পর্যন্ত অবশ্যই আমরা প্যারাসিটামল, ট্রামাডল নামে একটা ওষুধ আছে, এটা অনেকটা নিরাপদ, এর বাইরে আমরা কোনো ওষুধ দিব না। আর ৩ সপ্তাহ পর একটা কথা বলে রাখি, ডেঙ্গুতে যেমন অনুচক্রিকার সংখ্যা কমে গিয়ে ব্লিডিং এর একটা টেন্ডেন্সি থাকে, এইখানে সেই জিনিসটা নাই। এখানে রেয়ারলি, খুব কম ক্ষেত্রেই এটা হয়, একটা দুটো জায়গায় যদি হয়ও, সেজন্য প্রথম ৩ সপ্তাহ নিরাপদে তাকে চিকিৎসা করার পরে। এই দর্শকের একটা যে প্রশ্ন ছিল যে ব্যথা বেদনা কতদিন থাকবে এবং আমরা কি নিব, অবশ্যই এটা একটা কনসার্ন, এটা ১ বছর পর্যন্তও থাকতে পারে। সেই কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কিছু ডিজিজ মডিফাই করে এরকম ওষুধ দিতে হবে, কারণ এটা মূলত হয় বড় বড় জয়েন্টে, ছোট জয়েন্টে, কারো ২ ক্ষেত্রেই হয়। এই জায়গাগুলোতে তখন চিকিৎসক তার উপসর্গ বুঝে তাকে ব্যথা যেন আর না হয়, ফোলাটা যেন কমে যায়, সে যেন তার দৈনন্দিন জীবনটাকে এনজয় করতে পারে, অফিসে যেতে পারে। যেমন এর জন্য কিন্তু আমাদের আমরা এটাকে ডেইলি বলি, ডেইলি আমাদের যে লাইফ স্টাইলের যে চেঞ্জ হচ্ছে, তার জন্য আমি অফিস করতে পারছি না, আমি আমার দৈনন্দিন ব্যবসার কাজ করতে পারছি না, এই জিনিসটা কিন্তু আমাদের একটা ন্যাশনাল ক্ষতি হচ্ছে। আমি এখানে একটু এড করতে চাই, একজন দর্শক আছেন আমাদের সাথে, আমি আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পাংশা রাজবাড়ী থেকে বলছিলাম, রনি। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত
খুব অসুস্থ এই জ্বরের কারণে প্রচুর জ্বর আর মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে। শরীর দিয়ে এখন এই যে 2 দিন যাবত দেখতেছি ছোট 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 ঘামাচির বীজের মতো হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে আপনাদের সঙ্গে। এর জন্য আমি কি করতে পারি, আমার কি করা দরকার এখন? এটা কি নতুন রিসেন্ট? আপনার কয়দিনের ইতিহাস? জ্বরটা কতদিন থেকে? এটা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে। 8 দিন হয়ে গেছে। সরি, গত বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, 8 দিন হয়ে গেছে স্যার। আপনি গত বৃহস্পতিবার বললে আজকে 9 দিন। আচ্ছা, আমার মনে হয় কি আপনার এটা চিকেনগুনিয়া হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে চিকেনগুনিয়ার জ্বর সাধারণত 5 দিন 6 দিনের বেশি থাকে না। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আর যদি আপনি মনেও করেন, আমরা এখন পর্যন্ত জানি যে এটা ঢাকা শহরেই সীমাবদ্ধ, ঢাকার বাইরে কিছু রিপোর্ট হলেও হতে পারে, কিন্তু আপনি আপনার স্থানীয় একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। জ্বর ব্যথা নিয়ে আরো অনেক অসুখ আছে যা এই চিকেনগুনিয়ার মতোই প্রেজেন্ট করতে পারে। তো আপনি এটাতে এখনই অস্থির হবেন না। আপনি আশা করি যে যেমন ধরেন অন্য ভাইরাল ফিভারও কিন্তু গা হাত পায়ে ব্যথা করে, কিন্তু এখানে পার্টিকুলারলি চিকেনগুনিয়া নিয়ে আমরা যেখানে আলাপ করছি, এখানে জয়েন্ট ইনভলভমেন্টটা মূল, গায়ে ব্যথা নয়। আমি যে কথাটা বলছিলাম তখন যে এই ব্যথার কথা, চিকুনগুনিয়া হওয়ার পরে যাদের আগের থেকে জয়েন্টে ডিজিজ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরো অনেক ধরনের সেই ডিজিজগুলোও কিন্তু একটু বেড়ে যেতে পারে। কাজে সেটার জন্য যে নিজস্ব ওষুধ আগে থেকে চলছিল সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। যখন অ্যাকুট ফেজটা কেটে যাবে, অ্যাকুট ফেজের সময় আমরা একটু রেস্ট্রিকশন করি, যেমন ধরুন অনেকে হয়তো অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছেন, একটু বয়স্ক মানুষরা, একটু আমাদের বলা ভালো যে চিকুনগুনিয়া কিন্তু একটু এল্ডারলি পার্সন, ডেঙ্গু যেমন একটু ইয়াঙ্গার এজ গ্রুপে হতো, চিকুনগুনিয়া আমাদের এ পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স একটু বয়স্ক মানুষদের হয়, এবং তাদের সাধারণত অন্যান্য অসুখ থাকে, বিশেষ করে অ্যাসপিরিন, হার্টের অসুখ টসুখ সেটা খাচ্ছেন। তো অ্যাকুট ফেজে এই জিনিসটা বন্ধ রাখতে হবে। কিন্তু এই যে বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ধরেন রিউমাটিক ফিভার, এসএলই, এইসবগুলোও তো জয়েন্টের ডিজিজ, এইগুলোর যে ওষুধ সেগুলি কিন্তু বেড়েও যেতে পারে এবং এটার ওষুধও কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা স্যার, এই যে বলছে যে র্যাশও হচ্ছে, তো এই র্যাশের জন্য কি করবেন? মূলত র্যাশ যেগুলো বের হয় চিকেনগুনিয়াতে, এটা 1 সপ্তাহ পরেই র্যাশটা বের হয়, 1 সপ্তাহের মধ্যেই র্যাশ যখন বের হয় তখন জ্বর চলে যায়। এটা দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার জন্য বলছি যে আপনি দেখবেন যে আপনার র্যাশ অ্যাপিয়ার করতে শুরু করছে, জ্বর নামতে শুরু করছে, খানিকটা এমন জ্বরের নিজস্ব যে মানে হিস্ট্রি এমন। কিন্তু র্যাশ জন্য র্যাশ 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে জেনারেলাইজড র্যাশ, মানে সারা শরীরে কোনো জায়গায় বাদ নাই, এবং সাধারণত এই র্যাশগুলা মানে খুব বেশি এলিভেটেড, মানে উঁচু নয়, এটা ম্যাকুলো প্যাপুলার এবং ওই গায়ের সঙ্গে লেগে থাকা, সারা শরীরে হতে পারে। আবার কিছু কিছু জায়গায় আর্মে হলো, পায়ে হলো, কিন্তু ট্রাঙ্কে নাই, হ্যাঁ, এটা লোকালাইজড হতে পারে। এই র্যাশ চুলকাতে পারে, সো ইচিং থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে যদি ইচিং থাকে বা চুলকায়, তাহলে অবশ্যই তাকে টপিক্যালি অর্থাৎ গায়ে লোশীয় ক্যালামিন দিলে উনি রাতে ঘুমাতে পারবে। আর অ্যান্টিহিস্টামিন যেটা আপনার স্যুট করে, কেউ কেউ অ্যান্টিহিস্টামিন খেয়ে কিন্তু অনেক সময় ঘুমিয়ে যান বা ড্রাউজি ফিল করেন, তো এটা বেটার যে অ্যান্টিহিস্টামিন এমনটা নেন। এখন অনেক নন সিডেটিং, মানে ঘুম হবে না, ডে টাইমে কাজ করতে পারবে বা জেগে থাকতে পারবে, এ ধরনের অ্যান্টিহিস্টামিন আপনার চিকিৎসক পরামর্শ দিবেন। ম্যাক্সিমাম এটা 4 to 5 ডেজ এটা লাস্ট করে, তারপরে ও নিজেই এটা মিশে যায়। যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেক সময় যদি রোগী ওটাকে খুব বেশি নখ দিয়ে চুলকান, দেখা যায় যে ওই জায়গাটা একটা ডার্মাটোসিসের মতো হয়, চামড়াটা একটু থিক হয়ে যায়, একটু রংটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ফর্সা মানুষ হলে দ্রুত বোঝা যাবে। বাট আমার মনে হয় যে র্যাশ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আমি এখানে একটা কথা বলে রাখতে চাই, ডেঙ্গু মানুষের জীবন নিয়েছে, কিন্তু আমরা আজকে যে রোগ নিয়ে আলোচনা করছি এ কিন্তু মানুষের প্রাণহানি হবে না, এটা মোটামুটি বলা যায়। বাট খুবই মানে রেয়ার কন্ডিশনে এটা ব্রেনকে ইনভলভ করতে পারে, এনকেফালাইটিস, মেনিনজাইটিস করতে পারে, কিন্তু এটার সংখ্যা এত কম যে এটা আলোচনা করার প্রশ্ন, মানে মানুষ তাহলে প্যানিক হয়ে যাবে। এটা আমরা করতে চাই না। কিন্তু
প্লেটলেট কাউন্ট যেহেতু কমে না, সেই জন্য এটার জন্য একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই রোগে মানুষের প্রাণহানি না হলেও কষ্ট কিন্তু অনেক অনেক কষ্ট। এই যার সাবঅ্যাকিউট বা ক্রনিক হবে উনি তো অফিস আদালত করলেও তাকে দেখা যাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেশ কিছুদিন। এটা কিন্তু মানে তার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সব জায়গার জন্য এটা খুবই খুবই এই ব্যাপারটা জন্যই আজকে আমরা বসছি আলোচনা করতে, যে আপনার বাড়ির ব্যাপারে না মেনে নেওয়ার চেয়ে আপা আমি যেটা বলতে চাই মানে কেন হচ্ছে সরকার চেষ্টা করছেন যে সচেতন করার জন্য। আমি এই প্রসঙ্গেই বলতে চাই যে কিছুদিন আগে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডাইরেক্টর জেনারেল অফিস থেকে প্রত্যেকটা ঢাকা শহরের মেডিকেল কলেজে স্টুডেন্টদের দিয়ে অন্তত 10টা 20টা বাড়িতে গিয়ে একদম ওনাদের বারান্দায় গিয়ে বলা হয়েছে আপনার পানিটা আপনি এভাবে ঢেলে ফেলেন, আপনার এখানে 3 দিনের বেশি পানি জমতে দিবেন না। আমরা আসলে ডেঙ্গুর সময় ঠিক যেভাবে ছড়ানো হয়েছিল ওই সচেতনতা যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে আবার এটা কমে যাবে। মেনে নেওয়ার কথাটা আমি এইজন্য বলছি যে এটার তো কোনো ড্রাস্টিক মেজারমেন্ট নাই যে আমি এটা দিলাম আর ভালো হয়ে গেল, কোথাও কিছু নাই। আমাকে পছন্দ হলো না, ওনার কাছে গেলেন, ওনাকে পছন্দ হলো না, আরেকজনের কাছে গেলেন, এটা যাতে রোগীরা না করতে থাকে, ডিজার্টেন যাতে না হন, সেটাই বলছি যে এটা সেরে যাবে, ইট উইল গো অফ, চলে যাবে। একটু সহ্য করে জিনিসটা করতে হবে। বারবার স্যার বলছেন ডেঙ্গুর কথা, মানে আমি আপনাকে জানতে চাইছি চিকুনগুনিয়া হচ্ছে আর সাথে ডেঙ্গু একই মশা দিয়ে, কিন্তু চিকুনগুনিয়া ডেঙ্গু কি একসাথে হতে পারে? হতে পারে, আচ্ছা, যদিও রেয়ার কিন্তু হতে পারে। এবং আমরা বেশ কিছু রিপোর্ট পাচ্ছি যে যখন জ্বর আসে আমরা তো কনফিউজ থাকি যেটা আসলে কি, কারণ ডেঙ্গুতেও জ্বর আসে যদিও তীব্রতাটা এত বেশি থাকে না। ডেঙ্গুতে সাধারণত চোখের পিছন দিকে, মাথার পিছন দিকে ব্যথা হয়, ব্রাশটা একটু তাড়াতাড়ি আসে, রক্তক্ষরণের প্রবণতা থাকে। তো এই জন্য আমরাও তো 1-2 দিনের মধ্যে আসলে কনফিউজ থাকি। টেস্ট আমরা একসঙ্গেই করতে দেই, দেখা যায় যে পজিটিভ আসে, বেশ কিছু পজিটিভ পাচ্ছি আমরা। এবং মজার কথা হচ্ছে একই মশা দিয়ে তো হয়, কাজেই হতেই পারে এটা। এটা একটা ম্যাডামের কথার মানে আমি জাস্ট 30 সেকেন্ডে আরেকটা জিনিস বলবো। আমরা প্রতি বছর ডেঙ্গু এনকাউন্টার করি এই বৃষ্টিতে, এবার কিন্তু বৃষ্টি আগে আসছে। বৃষ্টি আগে আসার জন্য মনসুন আগে আসছে, তো বৃষ্টির পানি ফ্রেশ ওয়াটারই তোরা হবে। এবার কিন্তু ডেঙ্গু অনেক কম। ডেঙ্গু মানে আপনি ধরতে পারেন যে মানে জাস্ট রিভার্স হয়ে গেছে। এই মশাগুলোই এখন এরা ক্যারি করছে চিকেনগুনিয়া ভাইরাস, যার কারণে হয়তোবা ডেঙ্গুর ভাইরাস ও জায়গায় জায়গা করে নিতে পারছে না, ঠেলাঠেলি হচ্ছে ওদের মধ্যে। এরকম আমরা বিরতির পর ফিরে আসছি। ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক নয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কানিজ মাওলা এবং অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম। স্যার, আমরা ছিলাম চিকুনগুনিয়া ডেঙ্গু এর দুটো একসাথে হতে পারে। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একজন পেশেন্ট আসলো, তো আপনারা ডেঙ্গু টেস্ট, চিকুনগুনিয়া টেস্ট কতদিনের মধ্যে এই টেস্টগুলো করা যেতে পারে, বা কিট কোন ধরনের টেস্ট আছে কিনা? খুবই মানে প্রাসঙ্গিক একটা প্রশ্ন। যদি একটা রোগী এরকম যেটা আপা বলছিলেন যে হঠাৎ করে জ্বর নিয়ে আসছে, এটা তো তাই হয়, গা চাবাচ্ছে, কিন্তু এখনো আপনি শিওর না যে এটা ডেঙ্গু না চিকেনগুনিয়া। কিন্তু 2-3 দিনের মধ্যে যেটা হবে, দুইটাতেই এরকম হঠাৎ করেই জ্বর আসে, অনেক জ্বর হয়। গা চাবানোটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য ডেঙ্গুর জন্য, আর গিরায় গিরায় ব্যথা এটা বেশিরভাগ প্রযোজ্য চিকেনগুনিয়ার জন্য। এটা হচ্ছে মোটা দাগের কথা। তারপরে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনি রোগী যদি আপনার কাছে আসে বা ডক্টরের কাছে পৌঁছান, অবশ্যই আগে ডেঙ্গুকে রুল আউট করার জন্য, যে ডেঙ্গু নয়, এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকে NS1 এইটা ইমিডিয়েটলি মানে ডে 1 থেকে ডে 4 এর মধ্যে আসলে এটা করা যেতে পারে। আমরা ইনভেরিয়েবলি চিকেনগুনিয়া মনে করলেও ডেঙ্গুর এই টেস্টটা করে আগে ডেঙ্গুকে বাদ দেওয়ার চেষ্টা করি, কারণ এই রোগীটা যদি ডেঙ্গু হয় তাহলে তার চিকিৎসা আলাদা, এর যদি চিকেনগুনিয়া হয় তাহলে তার চিকিৎসা আলাদা। যদি উনি 5 দিন 7 দিন পরে আসেন, আরেকটা কথা বলে রাখি, 4 দিন বা 5 দিনের মধ্যে আসলে আমরা ভাইরাসের
চিকেনগুনিয়া ভাইরাসকে আমরা শনাক্ত করার জন্য বাংলাদেশে আমাদের আইডিসিআর নামে একটা প্রতিষ্ঠান আছে, এটা মহাখালী ডিজি অফিসের সঙ্গে। এখানে আমরা ব্লাড স্যাম্পল পাঠিয়েছি। আমরা বহু পেশেন্টের আরটিপিসিআর মানে পলিমারেজ চেন রিয়াকশন দিয়ে আমরা এটাকে শনাক্ত করতে পারছি। আমরা ভাইরাসকে সরাসরি শনাক্ত না করতে পারলেও ওই পলিমারেজ চেন দিয়ে আমরা বুঝতে পারি, কিন্তু এটাও 5 দিন পরে আর থাকবে না, ওই ভাইরাসটা বেরিয়ে যাবে। যে এই যে টেস্টগুলো আমরা করি, আমাদের দেশে তো ধরেন ফার্মেসি থেকে ওভার দ্য কাউন্টার ওষুধ নিয়ে নেওয়ার প্রবণতা আছে, অনেকে টেস্ট করতে যাওয়ার প্রবণতা আছে, যে ডাক্তারের কাছে যাব টেস্টটা করে নিয়ে চলে যায়। তো একদিন বা 2 দিন জ্বরের মাথায় তারা ডেঙ্গু চিকেনগুনিয়া টেস্ট করে, যেহেতু শুনছে সবাই ডেঙ্গু চিকেনগুনিয়া টেস্ট করে চলে আসে। তো এই জিনিসটা আপনিও যেটা হাইলাইট করতে চাচ্ছেন, আমিও বলতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে, যে একদিন 2 দিনের মাথায় আমরা ডেঙ্গুটা করবো, চিকেনগুনিয়া করে কিন্তু কোনো লাভ নেই, পয়সা খরচ বেকার হয়ে যাবে, আর এক্সক্লুডও হয়ে যাচ্ছে না। আপা আপনাকে আমি একটু মানে আমি ডিফার করছি না, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আরটিপিসিআর করার উদ্দেশ্য হচ্ছে আমি 5 দিন পরে তো ভাইরাসটা পাবো না। হ্যাঁ, এটা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটা ফ্রি করে দিচ্ছে। এটা কিন্তু আমি জনগণের জন্য বলতে চাই যে সরকার এইটা বিনা পয়সায় এই আরটিপিসিআরটা করে দিচ্ছেন। এটা যেহেতু আমরা প্রথম বছর, আগামী বছর পয়সা লাগবে কিনা জানি না, এই বছর এটা ফ্রি, ঠিক আছে, কিন্তু সবাই তো ওখানে পৌঁছাতে পারছে না, সেজন্য এটার জন্য ডক্টরের পরামর্শ লাগবে। নিজে গেলে কখনোই তারা নেবে না, নিজে গেলেও হবে না, পৌঁছাতেও পারে না। আর যদি এটা 1 সপ্তাহ পরে আসে, যে আমার এরকম জ্বর জারি ছিল, আমি প্যারাসিটামল খাচ্ছিলাম, এখন আমি আপনার কাছে আসছি, আমাকে কাইন্ডলি পরামর্শ দেন, তখন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে বেটার 10 ডেজ, আর্লি 7 ডেজ, মানে 7 দিনের পরে, উইদিন 10 ডেজ, এই 7 থেকে 10 দিনের মধ্যে আপনি এটার আইজিএম অ্যান্টিবডিটা দেখতে পারেন। এইটার যেটা ট্রু একটা কথা বলি, যে এলিজা করা উচিত। এলিজা হচ্ছে বেস্ট টেস্ট, কিন্তু এলিজা আমাদের দেশে অলমোস্ট নাই বললেই চলে, কিন্তু এই এলিজার মতোই কাছাকাছি অনেক বেশ কয়েকটা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এগুলা ধরেন সেন্সিটিভিটি 90%, স্পেসিফিসিটি ওরকম, মানে কাছাকাছি। এই টেস্ট করে যদি আমি দেখি উপসর্গ আছে এবং এই টেস্টটা পজিটিভ হলো, তাহলে আমি অবশ্যই ডিক্লেয়ার করতে পারবো যে আপনার চিকেনগুনিয়া হয়েছে। এখন তাকে আমার ফলো আপ করতে হবে, যে ব্যথা কতদিন থাকলো, আপনি এই আপাতত বেশি বেশি করে পানি খান, বিশ্রামে থাকেন। যদি এর মাঝখানে সে রিকভার করে যায় খুবই ভালো, রিকভার না করলে ওই যে কথাটা শুরুর দিকে ম্যাডাম বলছিলেন, যে 3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সাব অ্যাকিউট ফর্মে, তখন কিন্তু কতগুলো ওষুধ দিয়ে তাকে দিতে হবে, যে ব্যথা আছে আমার, যেমন আমরা হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করছি। এবং সত্যি কথা বলতে কি, আমরা বলতে চাই দর্শক শ্রোতা, আপনারা ঘাবড়ায় যাবেন না, ব্যথা বেদনা কমে গিয়ে আপনি আপনার স্বাভাবিক জীবনে 1-2 মাসের মধ্যেই বা 15 দিন 1 মাসের মধ্যে ফিরে যেতে পারবেন উইথ ফুল রিকভারি। আবার এখানে একটা কথা বলে রাখা দরকার, কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু প্রলং করে ইভেন আপ টু 1 ইয়ার পর্যন্ত যেতে পারে, 1 বছর পর্যন্তও থাকতে পারে। তখন আবার কনফিউশন হয়, তাহলে কি আমরা রিউমাটয়েড আর্থারাইটিসের টেস্ট করে এটাকে রুল আউট করব কিনা। ওই যে ম্যাডাম বলতেছিলেন যে চিকেনগুনিয়া এইগুলোকে আবার বাড়িয়ে দেয়, এবং কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেই সব ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হয়। একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমি গুলশান থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি বলুন। অ্যাকচুয়ালি আপনি যে বিষয়ে আলোচনা করছেন, এই রোগে আমি নিজেই আক্রান্ত। জি, কতদিন থেকে? আমি গত রোজার মধ্যে একবার আক্রান্ত হলাম। 15 দিন তখন জ্বরে আমি উঠতে পারলাম না, পরে সুস্থ হওয়ার পর মনে করলাম ঠিক হয়ে গেছে। পরে ঈদের পরে আবার নতুন করে এমন আক্রমণ করলো, পরে আমি প্রফেসর আব্দুল্লাহর অধীনে ওনার ট্রেনিং রোডে আমি ভর্তি হয়েছিলাম। গত 3-4 দিন ওনার অধীনে ছিলাম। থাকা অবস্থায় এত ব্যথা ছিল শরীরে যে আমি 2 দিন ঘুমাতে পারি না 1 সেকেন্ডের জন্য। কিন্তু তারপরে উনি ওই আপনার কি বলে স্যালাইন দিল, একটা ইঞ্জেকশন সম্ভবত, ডোজ দেওয়ার পরে আমি
পরে বিরাট ঘুমিয়েছি। ঘুমানোর পরে আমি এখন বাসায় এসেছি গতকালকে। আসার পরে এই গত সন্ধ্যা থেকে আমার শরীরে এত ব্যথা করছে যে আমি মনে করছি যে বোধহয় আমার হাসপাতালে থাকা বোধহয় উচিত ছিল। এখন আমি জানতে চাই যে শুধু আমার না, আমার ওয়াইফেরও সেম প্রবলেম। এখন ওর টেস্ট করতে গিয়ে দেখা গেল আমার ওয়াইফেরও সেম প্রবলেম, সেও বিছানা, আমিও বিছানা, আমার বাচ্চারাও একই অবস্থা, আমার ড্রাইভার গুলো, আমার যেটা ড্রাইভার সবগুলো অসুস্থ। তা আমি যেটা আমি বলতে চাই যে ধরেন এটা তো একটা মহামারী রূপ ধারণ করেছে, এটা রাষ্ট্রীয়ভাবে। এর আগে চিফ জাস্টিস সাহেব তো মন্ত্রীদের পদত্যাগ, মেয়রের পদত্যাগ দাবি করলো, সেটা আমি বলতে চাই না। কিন্তু আমার একটাই অনুরোধ, 1979 সালে ডক্টর সাহেবের হয়তো মনে থাকার কথা, যে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা ছিল, ম্যালেরিয়া প্রকট আঘাত ধারণ করছিল। উনি সারা দেশে হেলিকপ্টার দিয়ে সেই সময় ম্যালেরিয়া নিধন করেছিল। কিন্তু আজকে ঢাকা শহরের এমন কোন পরিমাণ নেই যে পরিবার এই রোগে আক্রান্ত হচ্ছে না। তাহলে সরকার বা সরকারের যারা মন্ত্রী, মেয়র সাহেবরা, আপনার ডাক্তার সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। আপনার সচেতনতার কথা বলছেন, টেলিভিশনে বলছেন, পত্রিকায় আসছে, আপনার ধন্যবাদ। কিন্তু আমি মনে করি সরকারের উচিত এই ব্যাপারে পাবলিকলি এটা এক্সপোজ করে সচেতনতা নিয়ে এসে এটা নিরসন করার জন্য কি করা যায় পদক্ষেপ নেওয়া দরকার। কারণ এটা আপনি জানেন না, আমি আমি জানি না কতদিন দেখো, আমি আপনার জানতে চাই, আমি আপনার সুস্থ মানুষ, আমি চলাফেরা করতে পারছি না। জি ধন্যবাদ আব্দুল ভাই, আমাদের সাথে থাকুন। আমরা আপনার প্রশ্নের উত্তরটা একটা বিরতির পর এসে দিচ্ছি। সময় হলো একটি বিরতি, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি চিকুনগুনিয়া জ্বর নিয়ে আতঙ্ক নয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কানিজ মাওলা এবং অধ্যাপক ডাক্তার কাজী তরিকুল ইসলাম। বিরতিতে যাবার আগে আমাদের সাথে দর্শক ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উনি যে প্রশ্ন করেছেন উনি একটা বেশ দীর্ঘ একটা প্রশ্ন করেছেন, দুটো অংশ ছিল ওটার মধ্যে। উনি এবং উনার পরিবারের সবাই আক্রান্ত হয়েছে চিকুনগুনিয়াতে। তো আমি এটার উত্তর দিতে চাই যে সম্ভবত এই চিকুনগুনিয়ার মশার যে সোর্সটা, সেটা ওনার বাসাতেই সম্ভবত হয়েছে। কারণ আমরা জানি এটা বাইরের থেকেও আসে, বাসা বাড়িতেও হয়। আজকাল তো আপনি জানেন যে বাসাতে গার্ডেনিং করার যে একটা প্রবণতা হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় সোর্স হয়ে যাচ্ছে যদি আমরা ওটাকে সঠিকভাবে পরিচর্যা করতে না পারি। সেই গাছের গোড়ায়, গাছের নিচে, টবের নিচে যে পানি জমে থাকে, আগেও আমরা বহুবার বলেছি ডেঙ্গুর সময় যে ফ্রিজের যে বাটিগুলো থাকে সেখানে পানি জমে থাকে অনেক কিছুতে। তো এই জিনিসটা আরেকটু যদি উনি সচেতনভাবে দেখাশোনা করা হয় তাহলে হয়তো হতো না। কারণ আমি মনে করি বাসাতে সোর্স বাইরে থেকে ইন্ডিভিজুয়ালি আসে নাই। আর সাফারিংয়ের কথা তো বারবার বলছি যে এটা পেন কিলার ছাড়া বিকল্প কিছু নাই। এটা গ্র্যাজুয়ালি চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। যদি দুর্ভাগ্য থাকে 1 বছর ইভেন মোর থাকতে পারে, বাট চলে যাবে। মানুষ কাজ যত সিভিয়ারিটি কমে যাবে এবং নিজের কাজকাম যেটুকু, নিজের যে ডেইলি লাইফ ওয়ার্ক যেটা, সেটা করতে পারবেন ইনশাল্লাহ। আর সরকারের তো নিশ্চয়ই আমাদের দেশের কিছুর জন্য অনেক দায়িত্ব আছে, আমাদেরও আছে, সেটা ভুললে চলে। পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু আমাদের, পার্সোনাল টেক কেয়ারটা আমাদের করতে হবে। সরকারের যেটুকু অংশ, আমার মনে হয়, আমি এটা প্রফেসর তারেককে বলি, কারণ উনি রিসেন্টলি এটা নিয়ে একটু কথা বলেছেন। আমরা এই বিষয়ে আসছি, মানে কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি বা কার কি ভূমিকা, এই বিষয়ে আসার তার আগে জানতে চাচ্ছি স্যার, আমরা জানতে চাচ্ছি যে আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে চিকুনগুনিয়া হলো, আমরা একটা ট্রিটমেন্ট করলাম, তো এরকম ক্ষেত্রে অনেক হাই রিস্ক পেশেন্টও আছে, অনেক হাই রিস্ক অনেকেই আছেন, যে যেমন প্রেগনেন্ট মহিলা, ওনাদের যদি চিকুনগুনিয়া আক্রান্ত হন, তাদের ক্ষেত্রে তারা কি করবেন? ধন্যবাদ। শুধু চিকুনগুনিয়া প্রেগন্যান্সিটাই হাই রিস্ক নয়, আমরা প্রেগন্যান্সি নিয়ে আলাপ করব, কিন্তু আমি কারা হাই রিস্ক এটা একটু বলি। প্রেগন্যান্সি একটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রসঙ্গ আপনি তুলেছেন। এর সঙ্গে আছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, এইগুলো কোমরবিড কন্ডিশন বলে। যদি থাকে, এগুলো কাদের হয় দেখবেন, এগুলো 50 ঊর্ধ্ব বয়সেই হয়। তাহলে বয়স্ক মানুষরা এই চিকুনগুনিয়া এবং এই অসুখ নিয়ে কিন্তু অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে পড়ে যান। তো সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু পদক্ষেপের বিষয় থাকে। এনাদের ব্যাপারে অ্যাটেনশন
এবং তাদের হসপিটালাইজেশনে কতগুলো আমাদের ন্যাশনাল গাইডলাইন কিন্তু চিকেনগুনিয়া আউটব্রেকের সঙ্গে সঙ্গেই আমরা বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের তরফ থেকে আমরা একটা গাইডলাইন বের করেছি, আর সরকারের যে প্রশাসন সিডিসি বলে এরা একটা গাইডলাইন বের করেছে। খুব বেশি কোনো তফাৎ নাই, এটা ডব্লিউএইচওর আলোকে আমাদের দেশের প্রেক্ষাপটে। তো এইখানে এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। এই হাই রিস্ক গ্রুপের মধ্যে আমি আরেকটা গ্রুপ অ্যাড করতে চাই প্রফেসর তারিক, যে নিউমোনিয়া যায় এল্ডারলি পারসন, নিউমোনিয়া তো একটা কোমরবিড কন্ডিশন, এটা হতেও পারে এর সঙ্গে নাও হতে পারে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এগুলো তো এস্টাবলিশড, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ইসকেমিক হার্ট ডিজিজ, এগুলো তাদের হয়েই আছে এক্স্যাক্টলি। আর নিউমোনিয়া যেটা আপা বলছেন যে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের নিউমোনিয়া হতে পারে। আপনার প্রশ্ন ছিল যে চিকেনগুনিয়া নিয়ে তাদের প্রেগন্যান্ট মহিলাদের কি করতে হবে। দেখেন, ফার্স্ট ট্রাইমেস্টার বলি প্রথম 3 মাস, এই প্রথম 3 মাসে অ্যাবর্শন হয়ে যেতে পারে, হাই ফিভার, এবং ওই পিরিয়ডে অর্থাৎ প্রথম 5-7 দিনের মধ্যে হয়ে যেতে পারে, কিন্তু হবেই এটা কিন্তু ধরে নিলে হবে না। সো এটা খানিকটা আপনাকে আল্লাহর উপরে ভরসা মানে আস্থা রাখতে হবে যে আমার রোগীর এটা হবে না। আর যদি তা না হয়, চিকেনগুনিয়ার একটা ভালো দিক হচ্ছে এ ওই ইন্ট্রাইউটেরাইন বেবির জন্য কোনো হার্মফুল না, কোনো অ্যানোমেলি বা অন্য কোনো কিছু এই বাচ্চার জন্য কোনো ক্ষতিকারক হবে না। আসেন আপনি দ্বিতীয় ট্রাইমেস্টার বা 6 মাস পর্যন্ত, জি, এখানে যদি আক্রান্ত হন, জাস্ট নরমাল পেশেন্টকে যেভাবে আমরা ট্রিট করি এনাদেরকেও একইভাবে ট্রিট করলে চলবে। শেষ ট্রাইমেস্টার অর্থাৎ 6 মাস থেকে 9 মাস ডেলিভারির টাইম পর্যন্ত, এই সময় চিকেনগুনিয়া যদি কেউ আক্রান্ত হন, এখানে দুটো কথা বলে রাখা খুবই জরুরি। 1 নম্বর কথা হচ্ছে যে যদি তার জ্বর হয়েছে, এটা আপনার দর্শক শ্রোতাদের জন্য বলছি, ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ ভাইরাস শরীরে ঢুকেছে কিন্তু উপসর্গ এখনো দেখা যায়নি, এই টাইমে যদি ডেলিভারি হয় বা সিজারিয়ান সেকশন হয়, এই সময় ভাইরাস কিন্তু শরীরে আছে, হয়তো অল্প জ্বর একদিন হয়েছে, ডাক্তার সাহেব তার অপারেশন অথবা ডেলিভারির টাইমে দেখা গেছে তার লেবার পেইন উঠে গেছে। এই যখন ডেলিভারিটা হবে, যদি ভাইরেমিয়া থাকে শরীরে, তাহলেই শুধুমাত্র ওই বেবিটা চিকেনগুনিয়া নিয়ে জন্ম নিতে পারে। আদারওয়াইজ যদি তার ভাইরাস চলে গিয়ে থাকে এবং সে ধরেন 15 দিন বা 1 মাস আগে তার চিকেনগুনিয়া হয়েছিল, তার জন্য তার সিজারেও প্রবলেম নাই, এবং তার জন্য তার নরমাল ডেলিভারিতেও প্রবলেম। আমি একটু বলতে যাচ্ছি যে আমরা সবসময় বলছি যে মশার কামড়ে হয়ে থাকছে চিকেনগুনিয়া, ডেঙ্গু, কিন্তু এই একটা কন্ডিশন যেটা ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, এটাই কিন্তু ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে। তো এটা কিন্তু মনে রাখতে হবে। অন্য এছাড়া কি মানে মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায় কি এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, এছাড়া কোনো ছড়ায় না। এর জন্য একটা ভেক্টর তো দরকার, একটা মশা লাগবে, মশা ছাড়া অন্য কোনো লাগবে। এই একটা মাত্র কন্ডিশন যেখানে ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ম্যাডাম, আমি বলতে যাচ্ছি যে আমরা একজন পেশেন্টের চিকেনগুনিয়া হলো, যেমন আমরা অনেক পেশেন্ট আমাদের ফোনও এসেছে 15 দিন থেকে, তো বাসায় চিকিৎসা কখন করবেন, কখন আমরা বলবো যে আপনাকে হসপিটালে বা হসপিটালে ট্রান্সফার মানে অ্যাডমিট হওয়ার জন্য কোনো কিছু রিস্ক ফ্যাক্টর আছে কিনা, যে এই সময় উচিত রিস্ক ফ্যাক্টর যদি একটা হচ্ছে যদি অনেক বয়স্ক রোগী হন, মানে এটা হচ্ছে কিছু স্ট্যাটিক রিস্ক ফ্যাক্টর আগে থেকেই রয়ে গেছে, আর কিছু হচ্ছে যে তখন ডেভেলপ করেছে। যদি যথেষ্ট বয়স্ক রোগী হন, তার যদি আরো কোমরবিডিটিস খুব বেশি কিছু থাকে, ডায়াবেটিস, জ্বর হলে তো সবকিছুই ফ্লাকচুয়েট করে যায়, প্রেশার ফ্লাকচুয়েট করে, ডায়াবেটিস ফ্লাকচুয়েট করে, সেরকম যদি খুব আপ ডাউন করে সেসব ক্ষেত্রে রোগী একদম খেতে পারছে না, সেই ক্ষেত্রে রোগী যদি হার্টের ডিজিজ থাকে সেই ক্ষেত্রে, এগুলি তো একটা দিক গেল। আর রোগী যদি ধরেন অনেক সময় আমি বলছি, আমরা সবসময়ই বলছি যে জয়েন্ট ডিজিজ হয়, কিন্তু রেয়ারলি উনিও বলেছেন, আমি আবারও রিপিট করছি কথাটা, যে অনেক সময় ব্রেন ইনভলভ করে, মেনিনজাইটিস হয়ে যায়, হার্ট ইনভলভ করে, পেরিকার্ডাইটিস হয়ে যায়, হার্টের ইনভলভমেন্ট হয়, তখন তো যে হার্টের যেসব উপসর্গগুলো সেগুলি কিছু এসে যায়, এরকম যদি কিছু এসে যায় তাহলে অবশ্যই ভর্তি করতে হবে। আর রোগী যদি বমি করতে থাকে, কিছুই খেতে না পারে, বমির প্রবণতাও কিন্তু খুব কম থাকে চিকেনগুনিয়াতে, কিন্তু এগুলো যদি থাকে তাহলে ভর্তি করতে হবে। আরেকটা জিনিস যেটা হয়, যে নিউমোনিয়ার কথা আমি আবারও বলছি, আবারও রিপিট করছি, যে জ্বর হলে আমাদের দেশে প্রাথমিক চিকিৎসা কি করে, প্রচুর পানি ঢালে মাথার মধ্যে, প্রচুর পানি ঢালে, এবং পানি ঢালতে ঢালতে দেখা যায় যে তার ঠান্ডা বসে গেছে, কাশি হচ্ছে, নিউমোনিয়া হয়ে গেছে। এরকম রোগী সম্প্রতি আমার আন্ডারে বেশ কিছু ভর্তি হয়েছে,
টুগেদার। আমরা বলি যে কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু যদি নিউমোনিয়া থাকে ডেফিনেটলি আমাকে তার জন্য দিতে হবে। তো এই জিনিসটা এরকম কন্ডিশনগুলি থাকলে হাসপাতালে নিতে হবে। স্যার আমরা বড়দের কথা বলছি, বড়দের চিকুনগুনিয়া হচ্ছে, ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, আমরা বলতে পারছি, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা তো ব্যথার কথা বলতে পারছে না। তো সেক্ষেত্রে প্রথম আবার চিকুনগুনিয়া যদি হয় 7 থেকে 10 দিনের মধ্যে ব্লাড টেস্ট ছাড়া আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কি দেখে বুঝবেন চিকুনগুনিয়া? ছোট একজন 1 বছরের বাচ্চা, খুবই মানে আমার জন্য এটা কঠিন প্রশ্ন, কারণ আমি পেডিয়াট্রিশিয়ান নই, শিশু বিশেষজ্ঞ নই, কিন্তু তারপরেও আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে চিকুনগুনিয়া ডায়াগনোসিস করার জন্য প্রবাবল, পসিবল এন্ড কনফার্ম, এই 3 ভাবে আমরা ডায়াগনোসিস করে থাকি। তো প্রবাবল তো ওই যে একটু আমরা আজকে যতক্ষণ ধরে আলোচনা করলাম, প্রবাবল মানেই হচ্ছে হঠাৎ জ্বর এই সিজন এবং তার গা হাত পায়ে ব্যথা, এটা তো একটা বড় মানুষ বলতে পারে, কিন্তু একটা বাচ্চার মা কিভাবে বুঝবে? ওই রকম হঠাৎ জ্বর এটা ঠিক কমন, ঠিক আছে, সিজন এটা কমন, কিন্তু বাচ্চাকে কোলে নিতে গেলে বাচ্চা কান্না শুরু করে দিয়েছে, অর্থাৎ ওকে গায়ে ধরলে জয়েন্টে মুভমেন্ট হলে ও তখন চিৎকার করছে। আমি এই প্রসঙ্গে বলি, আমাকে প্রয়াত এমআর খান স্যার, ওনার সাথে আমি আমার ইন্টার্নশিপ করেছিলাম। স্যার আমাকে বলছিলেন তুমি পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করো। তা আমি প্রথম 2 দিন জবাব দেইনি। স্যার আবার 3য় দিন যখন জিজ্ঞেস বলছেন, এই ওকে কি কনভার্ট করছো, ও পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করো? আমি বলছিলাম স্যার অ্যাডাল্টের যারা সবাই বলতে পারে তাদের কথা শুনে ডায়াগনোসিস করতেই তো ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, আর যারা বলতে পারে না তাদেরকে আমি চিকিৎসা করা। আমি পেডিয়াট্রিশিয়ানদেরকে খুব বাহবা দেই যে বাচ্চার উপসর্গটুকু শুধু গেস করে মার কাছ থেকে শুনে ওনারা ডায়াগনোসিস করেন এবং চিকিৎসা দেন। অবশ্যই পেডিয়াট্রিক্স একটা বিশাল জগৎ, এবং পেডিয়াট্রিক বা এই যে শিশুদের চিকিৎসা করা একটা আলাদা ব্যাপার। আমরা অ্যাডাল্ট ফিজিশিয়ানরা এটা হয়তো বুঝবো না, কিন্তু আমি যেটুকু বুঝলাম তাতে আমি আপনাকে এইটুকুই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাচ্চার যদি হয়, বাচ্চা কান্নাকাটি করছে, অনেক ইনফ্যান্ট বা একটু 1-2 বছর বয়স, খেলাধুলা ছটফট করতো, এখন চুপ করে বসে আছে, তাহলে বুঝবেন যে তার ব্যথা বেদনা হচ্ছে বলেই এবং তার গায়ে জ্বর আছে, ইমিডিয়েটলি একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে ওই যে আগেই যেটা বলছিলাম, কষ্টটা লাঘব করা তো যাবে, এটুকু আমার ইম্পর্টেন্ট। বলতে যাচ্ছিলাম এর সঙ্গেই যে ধরেন বাচ্চাদের তো যে কোনো জিনিস কিন্তু পেট খারাপ হয়ে যায়, অনেক সময় লুজ মোশন শুরু হয়ে যায় সঙ্গে, তো সেটাও খেয়াল রাখতে হবে যে ডেঙ্গু বা চিকেনগুনিয়া থাকলেও অনেক সময় তাদের প্রেজেন্টেশনটা লুজ মোশন দিয়েও হতে পারে। আবার আরো যদি ছোট বাচ্চা হয়, যদি প্রস্রাবে ইনফেকশন হয়, কান্নাকাটি করবে, বোঝা যাবে না, হয়তো ধরলে অনেক বাচ্চা তো এমনিও কান্নাকাটি করে, কিন্তু যেটা উনি বললেন সেটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চা কোলে নিতে গেলে, তেল মাখাতে গেলে, গোসল করাতে গেলে তখন চিৎকার দেবে, বা জয়েন্ট সোজা করতে গেলে চিৎকার দেবে। তার সেটাতে সন্দেহ করতে হবে। ডেঙ্গু একবার হলে আরেকবার হতে পারে, চিকুনগুনিয়া কি এরকম কোনো কিছু আছে যে একবার হলো এরপরে হতে পারে? চিকুনগুনিয়া একবারই হবে, এটা একটা দর্শকদের জানানোর উদ্দেশ্যে। ডেঙ্গুতে একবার হলে আরেকবার হতে পারে, ওই সেরোটাইপ দিয়ে নয়, ডেঙ্গুতে 4টা সেরোটাইপ আছে, সো একটা দিয়ে হলে ওর লাইফ লং ইমিউনিটি, আর এখানে যেহেতু এর কোনো সেরোটাইপ নাই, তবে এর মিউটেশন হতে পারে। আর এবারের যে প্রকোপ, এবারে আমরা যে বিশালতা দেখলাম, আগামী একটা আমরা বলি যে ইন্টার এপিডেমিক একটা পিরিয়ড থাকে, এই আবার কয় বছর পরে চিকেনগুনিয়া, আমি ভারতের কথাই বলি, ভারতে 2006 সালে সাউথ ইন্ডিয়াতে 14 লক্ষ মানুষ চিকেনগুনিয়াতে সাফার করছে এবং ওখানে ডেথ টোলও ছিল, যদিও বিশাল নয়, ওই নিতে নিতে দেরি হয়েছে, কেউ কমপ্লিকেশন ডেভেলপ করছে, ওখানে যে আমরা একটু আগে আলাপ করছিলাম যে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়েছে, কিন্তু আমাদের এখানে কত লক্ষ হয়েছে আমি জানি না, এটা সরকারের ডাটার মধ্যে আছে। তবে সরকার কিন্তু একটা জায়গা চেষ্টা করছে, আমি একটু আগে আমার কথা প্রসঙ্গে বলছিলাম যে ডিজি হেলথ এবং মিনিস্ট্রি থেকে বাড়ি বাড়ি মেডিকেল কলেজের স্টুডেন্ট আমরা সঙ্গে ছিলাম, যে আমরা বুঝাই বলেছি যে এটা গভর্নমেন্ট শুধু ফগিং করলে, একটা প্রশ্ন ছিল, কেউ বলছিলেন যে সরকার কি করছে, সরকার তার জায়গা থেকে যতটুকু করার সেটা হয়তো করছে। জি স্যার, আমরা আসছি, আমার অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে জানতে চাচ্ছি স্যার, আপনি বলবেন মশাবাহিত এসব জ্বর, এই যে আপনি বলছেন সরকার কি করছেন জ্বর প্রতিরোধ করার জন্য, সরকার কি করছেন? ওকে, আমি সরকার জ্বর প্রতিরোধ করতে পারবেন না, জ্বর তো একটা ন্যাচারাল জিনিস, এটা হবে,
কিন্তু যেটা করতে পারে সেটা হচ্ছে বাহককে দমন করে রাখা বা বাহককে সিন থেকে সরিয়ে নেওয়া। বাহককে সিন থেকে সরানোর জন্য গভর্নমেন্টের পর্যায়ে হচ্ছে মানুষের গণ সচেতনতা। আমি 2000 সালে রাজশাহী মেডিকেল কলেজে যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল এই ডেঙ্গু জ্বরের যে ন্যাশনাল গাইডলাইন এটা করার জন্য সারা ঢাকা মেডিকেল কলেজের বাংলাদেশের যত আছে সবার এসে আমরা বসে 3 দিনের মধ্যে আমরা গাইডলাইন তৈরি করেছিলাম। আমাদের গাইডলাইনকে সচেতন করতে হবে, সাথে করতে হবে। ওটা না, ওখানে কিন্তু আমি একটা আপনার কথা উত্তর দেই, ওখানে কিন্তু রাস্তায় নেমেছিলেন জুয়েলাইচ, আব্দুল্লাহ আবু সাইদের মতো ব্যক্তিত্বরা। জি, আমাদের সময় অনেক কম। সেই জন্য আমি মনে করি সরকারের কাজ হচ্ছে মশাকে মারার জন্য ফগিং করা এবং ওই লার্ভাগুলোকে ডিস্ট্রয় করা, যে সমস্ত পানি চলতে পারে সেই পানিগুলা যেন স্ট্যাগনেন্ট না হয়ে যায়, জমে না থাকে। আর বাড়ির বিষয়ে আমার মনে হয় ম্যাডাম বলবেন। জি, সাধারণ জনগণ আমি এটাও বলেছি যে আমরা যে গার্ডেনিং করি সেখানে সচেতন হতে হবে, ঘর বাড়ির আনাচে কানাচে উঠান পরিষ্কার রাখতে হবে। সবচেয়ে বড় আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যাকে আমরা সন্দেহ করছি ডেঙ্গু হয়েছে অথবা কনফার্ম হয়েছে ডেঙ্গু হয়েছে, তাকে প্রথম 7 দিন তাকে আইসোলেট করে দিতে হবে। অবশ্যই তাকে মশারির মধ্যে শুতে হবে যাতে তাকে মশা কামড়াতে না পারে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ইউজ করতে হবে, কারণ তাকে মশা কামড়ালে সেই মশাটা ইনফেক্টেড হয়ে যাবে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছিলাম চিকুনগুনিয়া জ্বর নিয়ে, আতঙ্ক নয় এই বিষয় নিয়ে। এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশা প্রতিরোধ। সাবধানতাই একমাত্র এই রোগ থেকে সুরক্ষিত রাখতে পারে। এই রোগে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথা অনেক সমস্যা করছে। তাই এই রোগ হয়েছে বলে সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।